আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব মানুষের আয়কৃত অর্থ হতে ব্যয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে সঞ্চয় বলি। উক্ত সঞ্চয়কে অলসে ফেলে না রেখে বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে। কেউ আবাসন খাতে বিনিয়োগ করে, কেউ ব্যবসা খাতে বিনিয়োগ করে এবং কেউ আর্থিক খাতে বিনিয়োগ করে। আর্থিক খাতে বিনিয়োগ হচ্ছে সঞ্চয়পত্র বিনিয়োগ, বন্ডে বিনিয়োগ ও এফডিআরে বিনিয়োগ। আজকে আমরা জানব সঞ্চয়পত্র এবং এফডিআরের বিনিয়োগের সুবিধা ও অসুবিধা। এর মধ্যে আমরা প্রথমে জানব সঞ্চয়পত্র কী। সঞ্চয়পত্র হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত সঞ্চয় ব্যুরো অধিদপ্তর, যার মাধ্যমে আমানতকারীদের কাছ থেকে আমানত সংগ্রহ করে সরকার এর কাছ থেকে ঋণ নিয়ে বিভিন্ন খাতে বিনিয়োগ করে দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে এবং তার পরিপ্রেক্ষিতে একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা প্রদান করে থাকে। এর কার্যক্রম পরিচালনা করে সঞ্চয় ব্যুরো অধিদপ্তর, যার সারা বাংলাদেশে বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলা শহরে ৭১টি অফিস রয়েছে এবং পোস্ট অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে থাকে, যা বাংলাদেশে ৯,৮৮৭টি পোস্ট অফিস রয়েছে। এছাড়াও বিভিন্ন তফসিলি ব্যাংক এর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে থাকে। অনুরূপভাবে এফডিআর হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত তফসিলি ব্যাংকের মাধ্যমে বা ওই ব্যাংকগুলো এফডিআরের মাধ্যমে আমানতকারীদের কাছ থেকে আমানত সংগ্রহ করে। এফডিআর মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট রেট। বিভিন্ন ব্যাংক বিভিন্ন রেট দিয়ে থাকে, কেউ 11%, কেউ 12%, কেউ 10%। এবার হচ্ছে সুবিধা এবং অসুবিধা। যদি মুনাফার হারের দিক দিয়ে আমরা চিন্তা করি তাহলে এফডিআর এর চেয়ে ক্ষেত্র বিশেষে মুনাফা বেশি প্রদান করে থাকে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র 12.30% মুনাফা প্রদান করে, আর এফডিআরের ক্ষেত্রে কেউ 11%ও প্রদান করে, কোনো কোনো ব্যাংক 12-13%ও প্রদান করে থাকতে পারে এবং এটা ব্যাংক টু ব্যাংক ভেরি করে। দ্বিতীয়ত হচ্ছে প্রফিট এর যে অংশ হতে মুনাফা আসছে, যত টাকা মুনাফা আসে এটার হতে একটা সোর্স ট্যাক্স কাটা হয়, টিডিএস বলে, যেটাকে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। সেক্ষেত্রে সঞ্চয়পত্র কাটে 5%। কেউ যদি 5 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকার নিচে বিনিয়োগ করে থাকে তখন মুনাফার উপর 5% ট্যাক্স কাটে, আর 5 লক্ষ টাকার অধিক হলে 10% ট্যাক্স কাটে। পক্ষান্তরে এফডিআর ট্যাক্স কাটে 15% সোর্স ট্যাক্স। কেউ যদি রিটার্নের কপি জমা দেয় তাহলে তার কাটবে 10%, কেউ যদি রিটার্নের কপি জমা না দেয় তার কাটবে 15%। তো টিডিএস এর ক্ষেত্রে সঞ্চয়পত্র সুবিধা বেশি প্রদান করে থাকে। এবার হচ্ছে সঞ্চয়পত্র বিনিয়োগ করলে তাকে ইনকাম ট্যাক্সের রিটার্নের ফাইলে হতে 15% রিবেট প্রদান করা হয়ে থাকে বা সেই রিবেট নিতে পারে। কারো যদি 20,000 টাকা ট্যাক্স আসে এবং তার যদি 1 লক্ষ টাকা সঞ্চয়পত্র থাকে তার 15% সে রিবেট নিতে পারে। তার মানে হচ্ছে 1 লক্ষ টাকা 15% হচ্ছে 15,000 টাকা। তার যদি ট্যাক্স আসে 20,000 তখন তাকে 15,000 টাকা দিতে হবে না, 5,000 টাকা ট্যাক্স দিলে হবে। পক্ষান্তরে এফডিআরের ক্ষেত্রে যদি সে 1 লক্ষ টাকা এফডিআর করে থাকে ইনকাম ট্যাক্সের ফাইলে, সে 15,000 টাকা রিবেট নিতে পারবে না। সেক্ষেত্রে সঞ্চয়পত্রের সুবিধা বেশি। তৃতীয়ত হচ্ছে লোন। সঞ্চয়পত্রের মাধ্যমে কোনো লোন নেওয়া যায় না। কারো যদি কোনো ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় তখন সে লোন নিতে পারে না। আর এফডিআরের ক্ষেত্রে সে যে কোনো সময় চাইলে তার এফডিআরের এগেনস্টে সে লোন নিতে পারে। ক্ষেত্র বিশেষে 0.5
0.80% অথবা 0.90%, অথবা কারো যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ এফডিআর করা থাকে, সে 80,000 টাকা বা 90,000 টাকা 3 মাস 2 মাসের প্রয়োজনে সে লোন নিতে পারে। এক্ষেত্রে এফডিআরের সুবিধা বেশি। এবার ধরি ক্রেডিট কার্ড। সঞ্চয়পত্রের মাধ্যমে কোনো ক্রেডিট কার্ড ইস্যু করা যায় না। পক্ষান্তরে এফডিআর যদি কারো থাকে কোনো ব্যাংকে, তফসিলি ব্যাংকে, ওই তফসিলি ব্যাংক হতে তাকে একটা ক্রেডিট কার্ড ইস্যু করে দিতে পারে, এবং যার লিমিট হবে 1 লক্ষ টাকা। যদি তার এফডিআর 1 লক্ষ টাকা থাকে এবং ক্রেডিট কার্ড লিমিট হবে 1 লক্ষ টাকা। চতুর্থ হচ্ছে এফডিআরের চেয়ে এফডিআরে ব্যাংক, তফসিলি ব্যাংকে যখন যাচ্ছে, ব্যাংক প্রাইভেট ব্যাংক যেহেতু, ব্যাংক কর্মকর্তারা এটা সর্বোচ্চ সহযোগিতা করে এবং এতে ঝামেলা অনেক কম থাকে এবং আমানতকারীকে খুব বেশি হ্যাসেল হতে হয় না। পক্ষান্তরে সঞ্চয়পত্রের ক্ষেত্রে যখন সে সঞ্চয় পৌর অধিদপ্তরে যাবে অথবা পোস্ট অফিসে যাবে এবং সোনালী ব্যাংক বা যে কোনো তফসিলি ব্যাংকে যাবে, তখন তাকে একটু হ্যাসেল বা একটু ঝামেলা পোহাতে হয়, যেটা অনেকের কাছে বিরক্তি বোধ করে, এবং এটা একদিনে হয় না, সর্বনিম্ন 2 দিন বা 3 দিনও যেতে হতে পারে। ঝামেলার ক্ষেত্রে বিবেচনা এফডিআর এগিয়ে আছে। পঞ্চমত হচ্ছে এফডিআর করার ক্ষেত্রে রিটার্নের কপি বাধ্যতামূলক না। পক্ষান্তরে যদি কারো 5 লক্ষ টাকার অধিক বিনিয়োগ থাকে সঞ্চয়পত্রের ক্ষেত্রে, তখন তাকে রিটার্নের কপি উপস্থাপন করা বাধ্যতামূলক। তবে যদি 5 লক্ষ টাকার নিচে বিনিয়োগ হয়ে থাকে, তখন তাকে রিটার্নের কপি উপস্থাপন বাধ্যতামূলক না। ধন্যবাদ সবাইকে।